হচ্ছে সেই হোটেল, ঠিক আছে। দেখো এখান থেকে জাল দেওয়া আছে, তোমাদের দেখাচ্ছে, এখান থেকে দেখাচ্ছে, দেখো এখান থেকে নেট দেওয়া, দেখছো কাছ থেকে তো দেখায়, দেখো এই দেখো, যাতে কেউ এখান থেকে পড়ে না যায়, ঠিক আছে, জাল দেওয়া আছে। দেখা যাক, চলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আমার চ্যানেলে আজকে সুস্বাগতম জানাচ্ছি। যারা আমার পুরাতন ভিউয়ার্স বা আমার পরিবারের লোক সদস্য, তাদের তো সবসময় ওয়েলকাম করি। আমি জানি আজকের যে ঘটনাটা আমি তোমাদের সাথে শেয়ার করব, সাথে আজকে যে বিষয়বস্তু নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, অনেকেই নতুন সদস্য আমাদের আজকে যুক্ত হবে। সবার মতামত কমেন্ট বক্সে চাই। যদি আজকের ঘটনা বা আজকের মতামতগুলো তোমরা তোমাদের কমেন্ট বক্সে রাখো, কেউ যদি যোগাযোগ করতে চাও, দেখবে কমেন্ট বক্সে আমার নাম্বারটি কিন্তু পিন করা থাকে। তবুও নাম্বারটি স্ক্রিনে আমি সাইডে দিয়ে দিচ্ছি এই দিকটা, আর মুখে একবার বলে দিচ্ছি 9088336183। এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা হোয়াটসঅ্যাপ করে যে কোনো বিষয় আমার সাথে কথা বলতে পারো। এবার আমরা আজকের বিষয়বস্তুতে চলে যাই। প্রত্যেক দিনের মতো সবাইকে বলবো একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, করে পাশে থেকো। প্রথম আমি একটি তারাপীঠেরই তোমাদের ঘটনা বলবো। তারাপীঠে আমি কেন হঠাৎ করে গিয়েছিলাম, কোনো কথা নেই, আগে থেকে কোনো কিছু তোমাদের জানাইনি। আর সত্যি কথা বলতে, আমি যে তারাপীঠ হট করে যাব সেটা কিন্তু আমার নিজেরও কোনো সিদ্ধান্তে আগে করা ছিল না যে আমি তারাপীঠ চলে যাব। বুঝতেই পারছো, কালী পুজো একদম দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে, আমাদের কড়া নাড়ছে। এর মধ্যে হঠাৎ করে তারাপীঠ কেন গেলাম? একটা হোটেলে আমাদের কিছু কাজ করার ছিল। ফুটেজটা তোমাদেরকে দেব, ফুটেজ তোমরা দেখতে পাবে, কিন্তু নাম আমি শো করতে পারবো না, কারণ আমি সদ্য কাজটা করে এসেছি, এখন তো নাম বলতে পারবো না। দেখি কাজটা ওনারা কি রিপোর্ট দেয়। দেখো আমরা তো দীঘাতেও গেছি, কাজ করেছি, অনেক জায়গায় গিয়ে অনেক হোটেলে আমরা কাজ করে এসেছি। তোমরা যারা পুরনো শ্রোতা বন্ধু তোমরা জানো। আর আমি হট করে গেছিলাম কারণ তারা বলছেন বিগত 2 মাস যাবত প্রচন্ড পরিমাণে হোটেলে আওয়াজ হচ্ছে। হোটেলে ওই যে তিনতলায় যে রুমে অ্যাকচুয়ালি প্রবলেমটা হয়ে গেছে আজ থেকে প্রায় 3-3.5 মাস আগে। 1-1.5 মাস একদম ঠিকঠাক ছিল। দেখো হোটেল যারা চালায়, যারা হোটেল বয় থাকে, হোটেলের ম্যানেজার থাকে, তাদের কিন্তু একটা নিজেদের মতো ভয় থাকে। একটা যদি কোনো হোটেলে একটা দুর্ঘটনা হট করে ঘটে যায়, তারা কিন্তু একটা ভয় থাকে যে হোটেলটা আমরা চালাতে পারবো তো, পর্যটক টানতে পারবো তো, আসবে তো, কোনো ভাবে হোটেলটা ভুতুড়ে হয়ে গেল না তো। মানে একটা হোটেলের পেছনে প্রচুর মানুষের কিন্তু রুজি রোজগার থাকে যুক্ত। সেই কারণেই তারা 1.5 মাস হোটেলটা কিন্তু ভাড়া দিয়েছে, ঠিক মতো সবকিছু ব্যবসা হচ্ছিল। হঠাৎ করে 1.5 মাস পর হোটেলটায় যাদের ধরো যেই রুমটা খারাপ, যে রুমে আমি কাজ করেছি, পাশের রুমে তারা ভাড়া দিয়েছে, সেই রুম কিন্তু তারা ভাড়া দেয়নি। এটা খুব অনেস্টলি বলতে পারি। সেই হোটেলের ম্যানেজার, দেন হোটেল যারা চালাচ্ছে, যাদের সোর্সে, তারা কিন্তু খুবই ভালো মানুষ, এটা আমি বলতে পারি। তাদের সাথে কথা বলেছি, খুব ভালো, মানে আপ্যায়ন করতে পারে মানুষকে। আর তারা না মানসিকতা বোধ যেটা থাকে, মনুষ্যত্ব বোধ, সেটা তাদের মধ্যে আছে। নাহলে তারা কিন্তু তাদের ওই রুমও ভাড়া দিতে পারতো। তারা বলেছে যে ম্যাডাম আমরা কিন্তু ওই রুম ভাড়া আমরা দিইনি। আর আমার সাথে যোগাযোগ করেছে আমার ভিডিও দেখে, না বলেনি। তারাপীঠ যে হোটেলে গেছিলাম, তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করেছে কেবলমাত্র আমরা দীঘায় যে পরপর 3টে হোটেলে কাজ করে আসি, তারা রেজাল্ট খুব খুব পজিটিভ পেয়েছে। তাদের হোটেলে শুধু মানে যে আত্মা ছিল সেটা সরেনি, সাথে সেই হোটেলে ব্যবসা রমিয়ে বেড়ে গেছে। বলছে এত
মানে আমাদের পর্যটক আসে, আশেপাশের রুমগুলো হাঁ করে, মানে আশেপাশের হোটেল ওয়ালাগুলো হাঁ করে তাকিয়ে থাকে। ওখানে যে কাজটা হয়েছে, ওই কাজটায় শুধু আত্মাকেই সরায়নি, ওই হোটেলের মানে পুরো ব্যবসাটাই বাড়িয়ে দিয়েছে। ওখান থেকেই যোগাযোগ থাকে, তো সব হোটেলওয়ালাদের সাথে যোগাযোগ থাকে, ওখান থেকেই যোগাযোগ পায় কিন্তু তারাপীঠের হোটেলের যে ওনার, সে ম্যানেজারকে দিয়ে আমাকে মেল পাঠায়, তারপরে যোগাযোগ হয়, তারপর গিয়ে আমাদের কাজটা হয়। এবার আমি তোমাদের জানাবো, হোটেলে যারা ওখানে আশেপাশে রুমগুলো যখন ভাড়া দিয়েছে, সেই রুমটা তো অ্যাবেন্ডেন বলে তারা পুরো বন্ধ করে রেখেছে, সেটা হোটেলের কর্মচারীরাই জানতো। তো আশেপাশে রুমে যখন ভাড়া দেয়, 2 মাসের মধ্যে অনেক কিছু ঘটে যায়, অনেক কিছু। বলছে রাতের বেলা অনেকেই জানো তো, তারাপীঠে গেলে অনেক রাত করে কিন্তু রুমে আসে। এটা কিন্তু দীঘা পুরীর মতো না যে 10টা 11টার সময় রুম লক হয়ে যাবে। তারাপীঠে কিন্তু হোটেলে তুমি সারা রাত বাইরে থাকতে পারো, ঢুকতে পারো। ওদের যদি বলে রাখো যে আমরা শ্মশানে যাব রাতের বেলা, বা আমাদের কোনো কাজ আছে, আমরা রাতে এই সময় ঢুকবো, তারা কিন্তু তোমাদের জন্য হোটেলটা কিন্তু খোলা রাখে। এটা কিন্তু তারাপীঠে আছে। কেন, তারাপীঠে যেহেতু অনেক মায়ের জায়গা, সতীপীঠ, ওখানে একটা বড় শ্মশান আছে, ওখানে নানা রকমের লোক নানা রকম কাজ করতে যায়। তো সেখানে এরকমই বলছে, প্রথম যখন ঘটনাটা ঘটে, আমাদের হোটেলটা খোলা ছিল। 2টো টাটা সুমো করে প্রায় 20 জন আসে। এবার তারা এসে সেই হোটেলে, যে হোটেলের কথা আমি বলছি, সেই হোটেলে তারা রুমটা নেয়। অ্যাকচুয়ালি 2টো যে টাটা সুমো পরপর, সেই 2টো টাটা সুমোই ওরা তারাপীঠে পুজো দিতে আসে, নতুন কিনেছে, পুজো দিতে আসে, মায়ের কাছে মানত ছিল। তারাও সেট মানুষ। বলছে একই লোকের 2টো টাটা সুমো বাড়ির পরিবারকে নিয়ে 20 জন মতো আসে, ড্রাইভার ছাড়া, ড্রাইভার নিয়ে 22 জন। বলছে আমরা যে রুমটা দিই, ওরা 3 তলায় রুমটা পছন্দ করে, ফ্রন্ট ডে একদম নেয়, হোটেলের ফ্রন্ট সিনটা ওরা দেখবে বলে নেয়। বলছে ওদের পরপর 4টে রুম দিই আমরা, 4টে রুমের মধ্যে কিরকম হয়ে যায় যে অ্যাবেন্ডেন রুমটা সেটা মাঝখানে পড়ে যায়। 5টা করে রুম রয়েছে, এপাশে 5টা, করিডরের এপাশে 5টা। তো ওরা আমাদেরকে বলতে চায় যে পরপর রুমটা দেন না, মাঝখানে রুমটা বন্ধ। তখন আমরা বললাম যে না, এটা আমাদের স্টাফ রুম, এখানে আমাদের মালপত্র রাখা আছে, তার জন্য দেওয়া যাবে না। কারণ মিথ্যে কথা তো বলতেই হবে না। তো তারা তখন বললো ঠিক আছে, মাঝের রুমটা বাদ দিয়ে পরের 2টো এই পাশে, 2টো এই পারে, ঠিক আছে দিয়ে দিই। রাতের বেলা তারা বলছে যে আমরা শ্মশানে থাকবো, মানে প্রায় 7 জন ছেলে ছিল, 7 জন ছেলে আর সব মহিলা ছিল। বলছে আমরা 7 জন এরকম শ্মশানে যাব, কিছু কাজ আছে। এবার তারাপীঠে গেলে আমরা বেশিরভাগ জানি এরকম খুব কম মানুষ আছে যারা ড্রিঙ্ক করে না। বেশিরভাগ মানুষ তারাপীঠে গেলে কিন্তু যতই সভ্য হোক, তারা কিন্তু ড্রিঙ্ক করবে, মায়ের প্রসাদ স্বরূপ। তো তারাও ড্রিঙ্ক করে। যখন হোটেল থেকে যখন নামে সন্ধ্যা, তখন 6:30 7টা বলে, তারা চলে যায়। গাড়ি কিন্তু পার্কিং গ্যারেজে রাখা রয়েছে, গাড়ি নিয়ে যায়নি। মহিলারা সব রুমেই রয়েছে, কেউ বেরোয়নি। তো বলছে 7 জন রাতের বেলা যখন ফিরে আসে, তখন প্রায় 1টা বাজে। তারা শ্মশানে এদিক ওদিক কোথাও গেছে, কারোর সাথে দেখা করতে, তারা বলছিল 1টার সময় যখন আসে, তখন হোটেল বলে রেখেছিল 1টা 2টোর মধ্যে চলে আসবো, হোটেল খোলা ছিল। 1টার সময় আসে, আসতে ওরা যখন 3 তলায় যায়, লিফটে করে, লিফট আছে, লিফটে করে যখন 3 তলায় ওঠে, বলছে অদ্ভুত ভাবে ওরা যেই অ্যাবেন্ডেন রুমটা রয়েছে ওইখানে দেখে একজন মহিলা মাথায় কাপড় টেনে ওখানে দাঁড়িয়ে রয়েছে। মনে হচ্ছে যেন ও ওই অ্যাবেন্ডেন রুমটার লক খুলছে, ঠিক এরকম ভাবে দাঁড়িয়ে রয়েছে, বুঝতে পারছো, গেটের দিকে তাকিয়ে। তো যেহেতু উনি, ওই প্রথমেই বললাম, ওই মাঝের রুমটা ছেড়েই এপাশে 2টো রুম, এপাশে 2টো রুম, তা এই পাশের লোকও দেখতে পাচ্ছে, আর ওকে যারা পাশ কাটিয়ে যাবে এই পাশে 2টো রুমে, তারাও দেখতে পাচ্ছে। তো সবাই মহিলাটাকে দেখে যে মহিলাটি ওখানে দাঁড়িয়ে রয়েছে। তো তারা ড্রিঙ্ক করেছিল, বাড়ির পরিবারও আছে, ভাবলো একটা মহিলাকে
কিছু বলাটা উচিত না। সে তার মতো দাঁড়িয়ে রয়েছে, কি জিজ্ঞেস করবো বা বলবো, হয়তো একটা বাজে কিছু হয়ে গেল, বা ওনার পরিবারও থাকতে পারে, বলতে পারে আপনারা কেন জিজ্ঞেস করেছেন, আপনারা যেরকম আছেন হোটেলে। ওরা অনেক কিছু ভেবে মহিলাটির সাথে কিন্তু কোনো রকম কোনো কথাবার্তা না বলে যে যার মতো রুমে চলে যায়। যাওয়ার পর দেখে মহিলারা মোটামুটি, বাচ্চারা সব ঘুমিয়ে পড়ে, মহিলারা জেগেছিল। তবে ওরা বাইরে দিয়ে খাওয়া দাওয়া করে আসে। বলছে আমরা যাওয়ার পরে পরে হয়তো খুব জোর 2টো বাজে ঘুমিয়ে পড়ি। ঠিক রাত যখন 3টে বাজে তখন ওই 4জন, যে মানে ওই যে 4টে রুম নিয়েছিল ওরা 20 জন মিলে, 4টে রুমে রাত 3টের সময় একই টাইমে 4টে রুমে টোকা পড়ে। কেউ যেন গেটে গিয়ে ডাকছে। তো একটা প্রথমে যে রুমে ছিল, মানে এইদিকে 2টো মাঝখানে, তারপরে এইদিকে যে সিঁড়ি দিয়ে উঠেই বা লিফট দিয়ে উঠেই যে পরপর 2টো রুম ছিল, তারপরে অ্যাবেন্ডিন রুমটা, তারপরে আরো 2টো রুম। তো লিফটের সামনে ওই রুমের একজন দরজা খুলে দেখে সেই মহিলাটি সেই দরজার কাছে যেরকম পজিশনে একটা সময় ওরা দেখেছিল রাত 3টের সময় ওরম ভাবে দাঁড়িয়ে আছে। দেখে সাথে সাথে সে ঘরে ঢুকে তার যে ওয়াইফ ছিল তাকে তখন ডেকে তখন বলে যে দেখো, এরকম বাইরে একজন মহিলা আমরা একটা সময়ও দেখেছি, এখনো দেখলাম রয়েছে, কিন্তু হোটেল থেকে বললো এইটা অ্যাকচুয়ালি স্টাফ রুম, এখানে জিনিসপত্র রাখা আছে। তাহলে মহিলাটি ওখানে কেন দাঁড়িয়ে আছে? মহিলাটি কে? তখন ওই যে দাদা ভাই, ওনার ওয়াইফ তখন বলে যে যে আছে আছে, তুমি যেও না, বেকার ফালতু কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে যাবে। এখন তো বুঝতেই পারছো দিনকালের অবস্থা খুব খারাপ, তো বলেছে তুমি যেও না, যে আছে থাকুক। এই কথা বলতে তখন কিন্তু কেউ আর বেরোয়নি। সকালবেলা রাতে আর কিছু হয়নি, সকালে সবাই সবাইকে বলছে যে রাতের বেলা রাত 3টের সময় এরকম গেটে কেউ নক করছিল। এবার একটা রুমের লোক যখন বলেছে পাশের রুমের, তখন ওরা বলছে হ্যাঁ আমাদেরও হয়েছে। আরো 2টো রুমে তারা বলছে আমাদেরও হয়েছে। এবার যে বেরোয় সে ঘুমাচ্ছিল, সে সব শুনতে তখন সে বলে যে আমি বেরিয়ে এখানে একটা মহিলাকে দেখেছি। একটা মহিলা মাথায় ঘোমটা দেওয়া, যেরকম ভাবে রাত্রে কিন্তু 7জনই দেখেছিল একটার সময় মহিলাকে, 1জন 2জন না। এবার তখন বলছে হ্যাঁ আমরা যখন আসলাম মন্দির থেকে রাত 1টার সময় ঢুকেছি, তখন তো আমরা দেখেছি ওই মহিলা দাঁড়িয়ে ছিল। তখন রাত 3টের সময় যে দেখেছে সে বলছে আমিও দেখেছি, সে মহিলা ওইখানে ওরম ভাবে দাঁড়িয়ে রয়েছে। তখন বলছে একটা কেস, কোনো গন্ডগোল তো আছে, এটা স্বাভাবিক, সবার মধ্যেই আসবে। তখন ওরা সকাল 11টার দিকে রুম ছাড়বে, 11টায় ওদের চেক আউট ছিল। ওই সময় ওরা রিসেপশনে এসে ওরা তখন কথাটা বলে, 7জন যারা দেখেছিল। আর যে রাত 3টের সময় দেখেছে সে তো ডবল দেখেছে। তখন তারা বলছে যে না স্যার, ওরকম তো কোনো ব্যাপার না, আপনারা হয়তো ড্রিঙ্ক করেছিলেন। তখন তো ওরা খাপ্পা হয়ে গেছে। ড্রিঙ্ক করে থাকলে সবাই একরকম নেশা হয় না, সবাই একরকম ড্রিঙ্ক কিন্তু নেয় না। তাহলে 1জন 2জন দেখতে পারে, সবাই দেখবে, এটা কি করে হয়? তখন তারা বলে যে আপনাদের হোটেলে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, এই হোটেলে আমরা আর কোনোদিন আসবো না। তারা বলে ওখান দিয়ে বেরিয়ে যায়। এই জানতে পারলো প্রথম হোটেলের লোক যে এই হোটেলে ওই রুমটা, তো ওরা তো জানে কি হয়েছে না হয়েছে। তখন বুঝতে পারলো নিশ্চয়ই যেটা আমরা ভয় পাচ্ছিলাম 1.5 মাস পর সেটাই হলো। তারপর টানা 2 মাস বলছে ম্যাডাম, আমরা 3তলার ভিউটা এত সুন্দর, পর্যটককে আসলে আমরা 3তলায় নিয়ে যাই না। তারাপীঠে প্রচুর এখন ভিড় হচ্ছে, যদিও পুরো ভিডিও এখনো তোমাদের করে দিতে পারিনি, তোমরা দিলে বুঝতে পারবে। তারাপীঠে মারাত্মক ভিড়, ধারণা করতে পারবে না, গিজ 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 করছে দর্শনার্থী গেছে সেখানে। বলছে 3তলার ভিউটা এত ভালো, পর্যটক 3তলার ভিউটাই চায়। আমরা 3তলার ভিউ বুকিং আছে বলে আমরা চালাতে পারি না, পর্যটক রুমই নেয় না, বেরিয়ে চলে যায়। এরকম ভাবে কিভাবে চলবে? আপনি কিছু করে দেন, আমি কাজ করে দিই। আমরা সব পরিবারে গেছিলাম, আমরা কাজ করি। কাজ করার পর যাই হোক, এখন 2 দিন হচ্ছে, বললো ঠিক আছে, যদিও তারা 3তলায় যেতে এখনো ভয় পাচ্ছে। আর সত্যি কথা বলতে খুব এনার্জিটা যে আছে ওখানে খুব স্ট্রং। কারণ যখন আমরা যাই, আমারও
ঢুকতে ঢুকতেই মানে শরীর কোথাও গিয়ে একটা টান ছিল ভিতর দিকে, মানে ভয় না, ঠিক একটা অনুভব দিচ্ছিল যে আমার সাথে যেটা হয়েছে ভালো হয়নি, আমাকে এখান থেকে কেন সরাতে এসছিস। তবে তাকে বোঝানো হয়েছে সেটা হোটেলের লোকের কারোর এর মধ্যে কোনো হাত ছিল না, যেটা হয়েছে তার বাড়ির ফ্যামিলি করেছে, এটা বাড়ির ফ্যামিলি। হ্যাঁ, এর একটা হিস্ট্রি আছে, যদি এখন সেটা রিভিল করব না। হিস্ট্রিটা যেটা আমরা জানতে পারি সেটা হোটেলের যারা কর্তৃপক্ষে ছিল তাদের কাছ দিয়ে, কর্তৃপক্ষের লোকের কাছ দিয়ে জানতে পারি। আর ওখান থেকেই জানলাম যে ওখানে আরো অনেকগুলোই হোটেল আছে, যেরকম আরেকটি হোটেল তোমাদেরকে আমি দেখিয়ে দেবো হোটেলটা। ওই হোটেলে 2টো রুম হন্টেড। ওই হোটেল ফ্রন্টটা দেখলে যতটা না তোমাদের ভয় লাগবে দিনের বেলায় দাঁড়িয়ে, তোমরা যদি তার ব্যাক সাইডটা দেখো হোটেলের, এত পুরনো একটা হোটেল, তোমরা নিজেরা বলবে, আমাকে বলতে হবে না দিদিভাই এই হোটেলে ভূত আছে। এই হচ্ছে সেই হোটেল যেটা আমি তোমাদেরকে দেখালাম। আর শুধু আমাকে এই ব্যাপারটা একজন না, বহু মানুষই বলেছে, যে এরকম মানে এখানে অনেক রকম, সব না, 2টো রুম আছে, 2টোই খারাপ, 2টো রুমই ভালো না বলেছে। তো আমাকে নাম বলেছিল, আজকে আমি ওইদিকে গিয়ে আমি দেখলাম, ঠিক আছে, আর তোমাদের সাথে শেয়ার করিয়ে দিলাম। মানে ওই দিকটা দিয়ে দেখালে, যেই দিকে অ্যাকচুয়ালি ঢোকার রাস্তা, এটা তো ফ্রন্ট সাইডটা, ব্যাকটা দেখালে তোমরা দিনের বেলাও ভয় পাবে, রাতে তো দূরে থাক, দিনের বেলাও ভয় লাগবে। তোমরা নিজেরা বলবে যে এই হোটেলে ভূত আছে। তো এই ছিল আমাদের তারাপীঠের ঘটনা। এবার যেতনিক সামনে আমাবস্যা, তোমরা প্রচুর মানুষ আমাবস্যা আমার কাছ থেকে কাজ করানোর জন্য তোমরা যোগাযোগ করেছো। অনেকের কাজ আমি নিয়েছি, অনেকের কাজ আমি নিতে পারিনি, কারণ বেশি কাজ আমি নিই না। এবার তোমাদেরকে আমি জানাবো সেই উদ্দেশ্যে, সামনে আমাদের আমাবস্যা, এটা হচ্ছে বছরে একবারই আসে দীপান্বিতা আমাবস্যা, যেটা খুবই কালো অন্ধকার। আর এই সময় যে ভূত প্রেত পিশাচ যারা থাকে তারা সবাই কিন্তু এই সময় আমাদের চারপাশে ঘুরে বেড়াবে। খুব সাবধান, বিশেষ করে মেয়েদের বলবো, বাইরে গিয়ে ছেলেদের সাথে পরপুরুষের সাথে মেলামেশা, তারা খুব টার্গেট করে এগুলো। অনেকে আছে যারা বাইরে গিয়ে অনেক রকম সম্পর্ক করে, বাইরে বলতে ঝোপে ঝাড়ে, রাস্তাঘাটে, জঙ্গলে, ফাঁকা জায়গা দেখলেই, এগুলো কিন্তু এই সময় করা একদম যাবে না। কোনো সময় করার জন্য বলবো না, তবে দেখো কেউ তো আমার কথা শুনে করা বন্ধ করবে না, কিন্তু এই সময় করবে না। তারা উন্মুক্ত হয়ে, তারা পাগলের মতো এদিক ওইদিক ছুটতে থাকে, কে কাকে কোন আশায় ধরে নেবে। ওদেরও কিন্তু শরীরে বাসনা থাকে, ওদেরও বাসনা থাকে কিন্তু আত্মাদের, কারণ অনেকেই অনেক কারণে মারা যায়। তো আমি তোমাদেরকে এবার বলি, প্রথম তো তোমাদের এটা সাবধান করলাম, তারপরে আসি, যদি ভাবো তোমাদের বাড়িতে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, কালা জাদু, তোমরা কি করে বুঝবে? আজকের মূল আমাদের একটা স্পেশাল এপিসোড হচ্ছে, আমাদের আজকের এইটাই বক্তব্য। তার আগে একটা ঘটনা না বললে অনেকেই খুব মিস করে রাতের বেলা ঘটনাটা শোনার জন্য, যার জন্য ঘটনাটা আমি বললাম, পূর্ব দেখালাম। দেন এই ঘটনা নিয়ে আরো পার্ট হবে আমাদের সামনে, অনেক কিছু আছে, একটু দিন গেলে আমি বলবো। তবে এবার বলি, তোমাদের যদি পরিবারে কেউ ব্ল্যাক ম্যাজিক করে তোমরা বুঝবে কি করে? প্রথম যেটা হবে, দেখবে বাড়িতে একে অপরের সাথে দেখবে ঝামেলা শুরু হবে, কেউ কাউকে পছন্দ করবে না। দ্বিতীয় দেখবে, তোমাকে ধরো ভালো কথা কেউ বলছে, তোমার সেই ভালো কথা তোমার যেন কাঁথার মতো কানে বিঁধবে, ভালো লাগবে না। যদি প্রপার একজনের উপর করে, তার এই জিনিসগুলো হবে। যদি বাড়ির প্রত্যেকটা মানুষের নামে করে তোমার বাস্তুতে যদি কিছু ছড়িয়ে দিয়ে চলে যায়, যেমন ধরো শ্মশানের মাটি, পোড়া চুল, বা তোমাদের বাড়ির কারোর কোনো জিনিস নিয়ে কাজ করে দিয়ে চলে যায়, তাহলে দেখবে বাড়ির মধ্যে হঠাৎ করে অর্থ আসবে না। অর্থ মানে কোনোভাবে আসবে না, অর্থ
যা থাকবে জমানো সেই পুঁজিও তোমাদের দেখবে, মানে তোমরা ধারণাও করবে না কিভাবে কোন দিক থেকে সেই পুঁজি বেরিয়ে যাচ্ছে। জমানো অর্থ তোমাদের বেরিয়ে যাবে কোনো রিজন ছাড়া, ধরে রাখার ক্ষমতা হবে না। বাড়িতে কারোর সাথে কারোর মনোমালিন্য হবে না। হঠাৎ হঠাৎ দেখবে পায়ের নিচে, হাতে দেখবে জ্বালা, ঝিনঝিন করা, যন্ত্রণা, শরীর ম্যাচ ম্যাচ করা, অস্থির ভাবে শরীরের মধ্যে একটা অস্থিরতা ভাব, মাথার মধ্যে কিছু চিন্তা নেই কিন্তু মাথার মধ্যে কিছু একটা চলছে, কিন্তু কি চলছে সেটা কিন্তু খুঁজে বার করতে পারবে না, কিন্তু কিছু একটা মাথায় চলছে। সমস্যা সেখানেই, কারণ সমস্যাটা তোমরা বের করতে পারবে না, এটাই হচ্ছে সমস্যা। মাথায় ঘুরতে থাকবে কিছু চিন্তা, কিছু চাপ, কেন হচ্ছে, কি হচ্ছে, কিভাবে করব, কিন্তু কিভাবে করবে সেটাও কিন্তু সমস্যার সমাধান তোমরা জানো না। এগুলো যদি ব্ল্যাক ম্যাজিক করে বাড়িতে ফেলে দিয়ে যায়, নয় একজনের নামে করলে একজনের উদ্দেশ্যে হবে, যদি মনে হয় যে না বাড়িতে সবার হচ্ছে তাহলে সবার সাথে তোমার বাড়ির বাস্তুটাই খারাপ করে দিয়েছে। এবার আমরা বলবো ব্ল্যাক ম্যাজিক করলে প্রপার কোনো একটা পার্সনকে ধরে, ধরো তোমার বাড়ির স্বামীকে করেছে, বা ধরো বাড়ির বউটিকে করেছে, বা ছেলেকে মেয়েকে কাউকে ধরো ক্ষতি করে ফেলেছে, কেউ ক্ষতি করলো, সে তো জেনে শুনে করে ক্ষতিটা, তখন তোমাদের সাথে কি হবে দেখবে রাতে বেলা ঘুম হবে না, আস্তে 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 খাবার খেতে ইচ্ছা করবে না। প্রথমে তো খুব খাবার খেতে ইচ্ছা করবে, আস্তে আস্তে যত দিন যাবে দেখবে খাবার খেতে ইচ্ছা করবে না, শরীরের মধ্যে একটা বিতৃষ্ণা, ভালো লাগবে না, কোনো কারণেই নিজেকে মনে হবে না যে প্রত্যেকদিন উঠে আমি কোনো কাজ করি, প্রত্যেকদিন উঠে নিজেকে চালনা করি, কখনো মনে হবে না। শরীরের মধ্যে এমন এমন জিনিস হতে থাকবে। তারপর একটা জিনিস লক্ষ্য করবে, খুব খুব ভাইটাল জিনিস আমি বলছি, দেখবে যদি তোমাদের পেট চালান করে, এটা তো আমি বললাম ব্ল্যাক ম্যাজিক, যদি কারোর উপর বা কারোর বাড়ির উপর, এটা প্রপার একটা মানুষ নালে কারোর বাড়ির বাস্তুতে করলে এই সিমটম গুলো হবে। যদি যদি ভাবো যে তোমাদের পেট চালান করেছে, দেখবে অটোমেটিক্যালি নাকে হুটহাট করে একটা পচা দুর্গন্ধ আসতে শুরু করবে, নাকের মধ্যে একটা গন্ধ পাবে, কিন্তু ওরকম গন্ধ পাওয়ার উৎস তোমরা খুঁজে পাবে না, কিন্তু গন্ধটা পাবে। তারপর দেখবে রাতের বেলা খিদে পাবে, রাত 1:30, 2, 2:30 সময় দেখবে খিদে পাচ্ছে, সারাদিন খেতে ইচ্ছা করে না, রাতের বেলা খিদে পাচ্ছে। তোমরা কিন্তু বুঝতে পারছো না যে আমি তো প্রত্যেক দিনই খাবার খাই, প্রত্যেক দিনের মতো খাবার খেয়েছি, রাতে হঠাৎ করে তো খিদে পাচ্ছে কেন, রাতে খাবার খেতে ইচ্ছা করবে, নানা রকম কিছু রাতে মনে হবে খাই, এগুলো হবে। তারপরে তো মূল উদ্দেশ্য যেটা, এইটা তো তোমার চোখের নিচে আস্তে আস্তে কালি পড়তে শুরু করবে, তোমার রাতের ঘুমটা উড়ে যাবে, কোনো মতে তোমার রাতে ঘুম হবে না, ঘুমাতে পারবে না, তুমি চেষ্টা করতে করতে ঘুমানোর, দেখবে আশেপাশে তোমার বাড়ির বাইরে গাছ দিয়ে পাখির শব্দ শুনতে পাচ্ছ, বাইরে তাকালেই বুঝতে পারবে ভোর হয়ে গেছে, কিন্তু তোমার সারা রাতেও চোখে ঘুম আসলো না। রাতের বেলা যত চাপ, যত চিন্তা, যত খারাপ সিচুয়েশন, খারাপ ভাবনা তোমার রাতে আসবে। হওয়া কাজ, তুমি ভালো জায়গায় একটা কাজ করছো, তোমাকে কাজের ওখানে কেউ খারাপ করে দিয়েছে, তোমার কাজটা থাকবে না। ভালো কাজ করছো, সেই কাজটা হট করে কোনো কারণ নেই, যে বস, যে জায়গায় তুমি কাজ করছো সেখানে স্টাফরা তোমাকে চোখে হারাতো, এত ভালোবাসতো, হঠাৎ করে দেখবে তারা তোমার সাথে ডিটেচ হয়ে গেল, তোমার সাথে কথা বলছে না, তোমার সাথে একদম আরো আরো ছাড়ো ছাড়ো একটা ভাব, তোমাকে যেন ওরা আর পছন্দই করছে না, মুখে না বলতে পারলে ওরা বিহেভিয়ারে তোমাকে বোঝাচ্ছে, তাচ্ছিল্য করছে, তোমাকে কেউ ভালোই বাসবে না, তোমার উপর পেট চালান করে দিলে পারে, তুমি শুধু নাকে পচা গন্ধ পাবে, একা থাকতে ইচ্ছা করবে, শুধু বাড়ির মধ্যে মনে হয় আমি একা চুপচাপ বসে থাকি। বাড়ি থেকে কারোর সাথে, বাড়ির যে মানুষগুলো তোমার খুব প্রিয় ছিল একটা সময়, যাদের সাথে সময় তুমি মানে কাটাতে, যাদের সাথে তুমি গল্প করতে, সেই মানুষগুলোর সাথে তোমার কথা বলতে ইচ্ছা করবে না, সেই মানুষগুলোর সংস্পর্শে তোমার যেতে ইচ্ছা করবে না, কোথাও গিয়ে মনে হবে দূর, ভালো লাগে না, একা চলে যাব, থাকবো না, চলে যাব, অনেক দূরে চলে যাব, আর এই জীবন রাখবো না, দূর, ভালো লাগে না, মরে যাব, তখন তোমার একটাই মুখে কথা থাকবে, দূর, ভালো লাগছে না,
ভালো লাগে না, দূর আমার কিছুই ভালো লাগে না। এই যে ভালো লাগে না, লাগছে না, এর কিন্তু পেছনে কারণ থাকে। আমরা অনেকেই এর কারণগুলো খুঁজে বার করতে পারি না, আমরা বুঝতে পারি না। আমরা তখন কি করি, আমরা কোথাও ঘুরতে চলে যাই, আমরা সেই কারণ খুঁজতে গিয়ে একটা অন্য জগতের মধ্যে হারিয়ে যাই। কেউ নেশা করে, কেউ অনেকটা না চেনা জানা বন্ধু বান্ধব করে নেয়, যাদের সাথে রাত রাত ঘুরছে, বাইরে থাকছে। তার লাইফ, যে লাইফটা তার সুন্দর যাচ্ছিল, পড়াশোনা হচ্ছিল, বা চাকরি জীবনে তার লাইফটা এত সুন্দর স্ট্রাগল হচ্ছিল, বা আপনার ম্যারেজ তার লাইফটা খুব ভালো যাচ্ছিল, হঠাৎ করে তার লাইফটা এরকম হয়ে গেল, সে সংসারে মন নেই, বউ বাচ্চার প্রতি তার ধ্যান নেই, তার তখন শুধুই বাইরে বন্ধু বান্ধবের জগৎটাই তার ভালো লাগে। তার ঘরে বউ মা সন্তান ভালো লাগে না, বাড়িতে আসতে ইচ্ছা করে না, তার মনে হয় দূর বাড়িই যাবো না, বাইরেই থাকি, বাইরেই ভালো। কিন্তু সেই মানুষটা তো সেরকম ছিল না, তাই না? এগুলো হয় ব্ল্যাক ম্যাজিক করলে, কেউ কারোর উপরে পেট চালান করলে নাকে দুর্গন্ধ লাগবে, ঘুম হবে না, রাতের বেলা খিদে পাবে, সারাদিন খিদে পাবে না, একা থাকতে মন হবে, একা ঘরে নিজেকে বন্ধ করে নিতে ইচ্ছে হবে। এগুলো হয় পেট চালান করলে। এবার আমি তোমাদের বলবো যে এই পেট চালানগুলো কারা করে, কিভাবে তোমরা বুঝবে যে আমার উপর পেট চালান কে করেছে। এবার বলি, খুব খুব আমি জানি তোমাদের এই জিনিসটা জানার খুব আগ্রহ, এটা সবার জানতে ইচ্ছা করে যে আমি কি করে বুঝবো আমাকে ক্ষতি করেছে। হ্যাঁ, তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমাদের কে ক্ষতি করেছে, কেন ক্ষতি করেছে। দেখো, একটা কথা বলি, ধরো তুমি ঘুরছো 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 একটা কাজের জন্য, তুমি কাজের কথা কাকে বলছো? তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে বলবে, তোমার বাড়িতে, নিজের বাড়িতে তুমি বাড়ির লোককে বলবে যে আমার কাজ হচ্ছে না, একটা কাজের চেষ্টা করছি। তুমি যদি তোমার খুব ক্লোজ যারা আত্মীয় রক্তের সম্পর্ক তাদের সাথে সেরম ভাবে ইনভলভ নাও থাকো, তোমার মা বলবে, তোমার বাবা বলবে, তোমার নিজের আত্মীয়কে বলবে। তা বলে আমি এখানে কখনোই একটা কথা বলছি না যে প্রত্যেকটা বাড়ির যে ক্ষতি করে সেটা বাড়ির লোকই হয়, বাড়ির আত্মীয়রাই ক্ষতি করে, কিন্তু না, আমার কাছে ক্লায়েন্ট যারা আসে তাদের সাথে যখন আমি কথাগুলো আলোচনা করি, তারা নিজেরাই বলে যে মা আপনি ঠিক বলছেন, দিদি ভাই আপনি ঠিক বলছেন। কারণ দেখো, তোমার নাম, তোমার গোত্র, তোমার বাবার নাম, তোমার রাশি, তোমার কি বারে জন্ম, এগুলো না পাড়ার লোক খোঁজ নিলেও পাড়ার লোক সঠিকভাবে এত ভিতরের বিষয় জানবে না। বেশিরভাগ ক্ষতি করে হচ্ছে নিজের লোক। হ্যাঁ, আমার কাছে যে আজ মানে যে কাজ করি না, আমি মাসে না হলে 1000টা কাজ করি, 1000টা কাজের মধ্যে আমি বলতে পারি যে আমি 988টা কাজ পাই যারা নিজের নিজের লোককেই ক্ষতি করেছে, নিজের লোককেই ক্ষতি করেছে। 12টা কাজ হয়তো আমি পাই, হয়তো প্রতিবেশী, না হলে হয়তো কারোর সাথে ঝামেলা হয়েছিল, আর না হলে পড়াশোনার কলেজের কোনো স্টুডেন্ট ছিল তার মা, নাহলে কোচিং এ পড়তে যাওয়া ওই বাচ্চা মেয়েটার মা। এই এছাড়া কিন্তু আমি 988টা ক্লায়েন্টের আমি কাজ পাই, সেটা হচ্ছে বাড়ির লোকই ক্ষতি করেছে, নয় জ্যাঠা, নয় কাকি, নয় কাকা, নয় জেঠিমা, নয় মামা। ঠিক আছে, এরকম ক্ষতি করে রেখে দেয়। কেন বলো তো? নিজেদের মধ্যে না একটা সংঘর্ষ চলে। এক বাড়িতে 3টে কাকা, 3টে কাকারই ধরো একটা একটা করে ছেলে, 3 কাকাই একই বাড়িতে থাকছে, একই খাচ্ছে, সবার সাথে কথা বলছে, একই পুজোতে জামা কাপড় আদান প্রদান হচ্ছে, সব হচ্ছে। কিন্তু যখনই 3টে ছেলে স্ট্রাগল করছে চাকরির জন্য, হট করে দেখা গেল বড় আর এইদিকে ছোটর কিছু হলো না, মেজো কাকার ছেলেটা একটা ভালো চাকরি পেয়ে গেছে। যখনও চাকরির কথাটা বাড়ির লোককে বলবে না, সবাইকে তো বলবে না, জ্যাঠাকে কাকাকে, যে আমি চাকরি পেয়েছি। কত মাইনে রে? 25,000। 25,000? বাহ বাহ বাহ, খুব ভালো, কর কর কর। আমাদের তো 25,000 টাকার চাকরিতে আমাদের পরিবারে কেউ এখনো চাকরি পায়নি রে। ওই 10, 15, 20, ভালো ভালো। না কাকা, না জ্যাঠা, পরে আরো বাড়বে 6 মাস পর। তুমি তো মন খুলে মনের কথা বলে দিলে। সে কাকা, সেই জ্যাঠা সব শুনলো, নয় জ্যাঠা নয় কাকা তার বাড়ির সন্তানকে বলবে
দেখলি কিছু করতে পারছিস? দেখ মেজর ছেলেটা কত সুন্দর চাকরি পেয়েছে, 25-30 হাজার টাকা মাইনে। 6 মাস পর ওটা 50-55 হবে। তোরা কি করছিস? কিছু করতে পারলি? এই শুরু হলো বাড়ির মধ্যে, মানে নিজেদের মনে যেটা মুখে মিষ্টটা আর ভিতরে বিষ, নিজেদের মধ্যে রাগারাগি হিংসা চললো চললো চললো। ঠিক 1 মাস পর যেই ছেলেটা মিষ্টি কিনে এনে কাকা কাকি জ্যাঠা জেঠিকে খাওয়ালো, সেই দিন হয়ে গেল মিষ্টিটাই হচ্ছে বিষ, তেতো। তখন কি করলো? নয় কাকা, নয় জ্যাঠা, নয় জেঠি, চলে গেল পরের দিন বাবার বাড়ি। জেঠি চলে গেল বাবার বাড়ি, গিয়ে ওখানে এক তান্ত্রিকের কাছে, বেশিরভাগ এসব কাজ মুসলিম তান্ত্রিকরা করে, যারা মানুষের ভালো কম ক্ষতি বেশি করে। আমি বলছি আমার কাছে কেউ এসে টাকার গরম দেখিয়েও আমাকে দিয়ে খারাপ কাজ করাতে পারবে না। আমি মানুষের ভালো কাজে লাগি, খারাপে না। টাকা আমার দরকার নেই, আমার টাকা অনেক আছে, আমার টাকা দরকার নেই। আমার বড় মা আমার সাথে আছে, মানে আমার অনেক টাকা আছে। আমার ওরকম কাজ করে টাকা ইনকাম করার কোনো দরকার নেই। আমি যতটা আছে, যতটা পাই, ততটার মধ্যেই আমি সন্তুষ্ট। আমি লোককে জেনুইন কাজ করি, একবারে কাজ হয়। আমি লোককে বলতে পারি আমাকে 50,000 দেন, সেরকমই ক্লায়েন্ট আমার কাছে আসে। কিন্তু আমি চাই না, আমি কিন্তু সবটা জানি কার কি আছে না আছে, কিন্তু আমি লোভে আর টাকার জন্য আমি কাজ করি না। যতটুকুনি দরকার ততটুকুনি আমার লাগে, ঠিক আছে? কারণ এটা হচ্ছে মায়ের আশীর্বাদ। যেদিন আমি লোভে পড়ে যাব না, যেই দিন আমি লোভে ভেসে যাব টাকার জন্য, সেদিন আমার এই বিদ্যে, এই শক্তি আর থাকবেও না। আর এই জীবন যে আমার ধন্য হয়ে গেছে, এত মানুষ আমার পায়ে স্পর্শ করে, আমার মায়ের থেকেও বড় আমার দিদিমা ঠাকুমার বয়সী, তারা আমার চরণে তাদের মাথা ঠুকে তারা যে আমাকে মানে প্রণাম করে, আমি যে হাত তুলে আশীর্বাদ দিই, আমাকে যে সবাই বলে মা তোমার হাতটা একটু মাথায় রাখো, আমার তো জীবনটাই ধন্য। আমার টাকার কি দরকার আছে? অর্থ কি সবকিছু? অর্থ তো বহু মানুষের আছে, তাও তো গালাগালি খায়। কি সম্মান আছে? আমার সম্মান এটাই, আমি মানুষের ভালো কাজ করি। আমার কাছে প্রচুর মানুষ আসে, মা ওকে শুইয়ে দিতে হবে, মা ওকে এরকম মেরে ফেলতে হবে, মা এটা করতে হবে। প্রচুর মানুষ আসে। আমি বলি কেন করব সেটা? সেও তো একটা সন্তান আছে একজনের, তো সেও তো একটা স্বামী, তার তো ওয়াইফ আছে, বা কারোর, সেও তো একজনের বাড়ির বউ। আমি কেন করব এটা? কেন করব? এক হাতে তালি কখনো বাজে না, 2 হাত লাগাতে হয় তালি বাজতে গেলে। সে তো আমার কাছে এসে কোনো ক্ষতি করছে না, তুমি তো ভালো আছো বলে আজকে সেই মানুষটাকে ক্ষতি করতে এসছো, সে তো তোমার ক্ষতি করেনি। বেশিরভাগ কাজ আমার কাছে যারা আসে, নয় তারাপীঠে গিয়ে করে খারাপ, আর নয় কোনো মুসলিম ওঝা বা তান্ত্রিক দ্বারা এই কাজগুলো করে। আমার সাথে এক কাপালিকে দেখা হয়েছিল, সে আমাকে একটা কথা বলছিল তারাপীঠে, যে মা এখানে অনেক মানুষ অনেক কাজে আসে। আমাকে বলল মা তুই কোন কাজে এসছিস? আমি তাকে বললাম কিছুটা। তখন সে আমাকে মাথায় হাত দিয়ে বললো মা তুই তো জগতের মা, তুই নিজেও জানিস না। তোর যখন জন্ম হয়েছিল, তোর ফেরটা ছিল অন্য একটা, যেটা লাখে একদিন সেই ফের আকাশে গ্রহ নক্ষত্রের সাথে চলে। সে আমার জন্ম বারটাও বলে দিল, রাতে আমি জন্ম হয়েছি সেটাও বলে দিল, একজন কাপালি, ঠিক আছে? সে বলল মা তুই জীবনে অনেক প্রতিষ্ঠা হবি, তোর অনেক নাম হবে, তোর অনেক অর্থ হবে, কিন্তু তুই অর্থের পেছনে ছুটিস না, তুই লোভী না। আমি বললাম হ্যাঁ, আমার কোনো লোভ নেই। আমি যেই কাজের মূল্য থেকে যেইটুকুনি টাকা পাই, আমি সেইটুকুনি টাকা আমি বাইরে যখনই যাই, কে খেতে পাচ্ছে না, কে জামা পরতে পারছে না, কার ওষুধের দরকার, আমি কিন্তু এগুলো সোশ্যাল মিডিয়ায় কখনো ভিডিও করে দেখাই না। আমার না কিরকম লাগে বলতো, যেন মনে হয় আমি লোককে দেখাচ্ছি, এগুলো করছি তাই দেখাই না। এগুলো আমি ব্যাক ক্যামেরায় করি। আমার প্রিন্স, আমি জানি না আজকে কতগুলো জেনারেশন আমার ঘটনা শুনছো, আমার প্রিন্সের বয়স 21 বছর। আমার প্রিন্স প্রত্যেকদিন সকালবেলা উঠে
আগে আমার পা ধরে নমস্কার করে, মাথা ঠুকে ওর পা দিয়ে নমস্কার করবে ডেকে, তারপর ও দিন শুরু করে। আবার বিকেল বেলাও তাই, আমি যদি একটু চোখ লেগে যায় ঘুমিয়ে পড়ি, উঠবো, মুখ টুক ধুয়ে এসে পুজো দিতে দাঁড়াবো ঠাকুর ঘরে, ও তখনই এসে পাটা ছুঁয়ে নমস্কার করবে, করে নিয়ে আবার বিকেলটা শুরু করে। কর্ম যদি ভালো করো তোমার ফলও ভালো হবে। বলো তো এই জগতে কটা ছেলে মেয়ে আছে, কত মা বাবা তো শিক্ষা ভালো, মা বাবা তো কোনো সন্তানকে খারাপ শিক্ষা দেয় না। বলো তো মাস্টার মশাইকে দেখো, গুরু শিক্ষা, সে তো প্রথম মা বাবার পরে শিক্ষক, শিখেছে কটা। বলো তো এখন ছেলে মেয়েকে দেখবে পায়ে হাত দিয়ে প্রণাম করতে, নমস্কার, খুব বেশি হলে নমস্কার করাটা কি শোভা দেয়? তোমার কি সমবয়সী, সে তোমার নমস্কার করলো, তুমি তাকে নমস্কার করলে? শিক্ষা, কর্ম, সবকিছু জড়িত থাকে একটা মানুষের সাথে। হয়তো আমি মানে আগের জীবনে কিছু তো ভালো কাজ করেছিলাম, যে এই জীবনে আমি মানুষের কাছ থেকে এতটা ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান পাই, মাতাজি, মা, এর এর উপর আর কি চাই? টাকা পয়সা দিয়ে সবকিছু হয় না, ভালোবাসাটা না এইখান থেকে আসে। খারাপটা সবাই গ্রহণ করতে পারে, ভালোটা করতে পারে না। ভালোটা গ্রহণ করতে গেলে ঈশ্বরকে ডাকতে হয়, তাকে স্মরণ করতে হয়। আমাদের একটা সময়, আমাদের শেষ গতি কিন্তু ঈশ্বর। আমরা যতই ছোট থেকে বড় হই না কেন, মাকে, বাবাকে, দাদাকে, ঠাকুরদাকে দেখে যে তারা পুজো করছে, নমস্কার করছি, ফুল দিচ্ছে, সবকিছু দেখে যতই আমরা জীবনে চলি না কেন, কিন্তু একটা সময় আমাদেরও সেই জ্যাঠা কাকা মায়ের বয়সে আস্তে আস্তে আমরাও কিন্তু ঈশ্বরের প্রেমে পড়ে যাই। সব থেকে শেষ গতি হচ্ছে আমাদের ঈশ্বর। তাই আমরা ঈশ্বরের পথে থাকবো, ঈশ্বরকে স্মরণ করব, ঈশ্বরের কথা আমরা শুনবো। যেই ধর্মে আছো তাদের ঈশ্বরকে তারা ডাকবে, এটাই আমরা আজকে কামনা করব, প্রার্থনা করে আজকের মতো ঘটনা এখানে শেষ করব। তোমাদের একটা আমি ফটো পোস্ট করলাম এখানে, তোমরা দেখো যে ফটোটা আমি বড় মাকে, যেই শাড়িটা আমি বড় মাকে দিয়েছিলাম, আমাকে বড় মায়ের মন্দির নৈহাটি থেকে বলেছিল সপ্তমী, অষ্টমী নালে নবমীর দিন আপনার শাড়িটা পরাবো, আর আমাকে ফটোটা দিয়েছে, তোমরা দেখে নাও। তারা অষ্টমীর দিন মাকে পরিয়েছিল, ভালো করে অষ্টমীর দিন পরিয়েছিল, তোমাদেরকে ফটোটা দিয়ে দিলাম, কারণ তোমাদেরও হাক আছে, তোমাদেরও অধিকার আছে। বড় মা যেটুনি শাড়িটা কিনে আমি তোমাদের দেখিয়েছিলাম, মাকে পরিধান করানো হয়েছে, সেটা দর্শন করে তোমরা জয় বড় মায়ের জয় বলে মাকে দুহাত জোর করে প্রণাম করো, তোমাদের মনের কামনা জানাও, অবশ্যই পূরণ হবে। আজকে আমরা আসবো, দেখা হবে আগামীকাল, টাটা।